Recording is on. ঠিক আছে, আমরা অ্যাটেন্ডেন্স জেনারেট করেছি। আপনারা সেকেন্ড অ্যাটেন্ডেন্সটা ক্লাসের পাশাপাশি আপনারা দিয়ে দিবেন, অনেকে দিয়ে দিয়েছেন। ওকে, আমরা ব্রেকের পরে আমরা একটু আমাদের সি এর এখানে ফিফথ এডিশনের সম্ভবত ফিফথ এডিশনের এই যে বইটা আছে, তো সেখান থেকে আমরা এখানে এটা ফিফথ এডিশনের একটা বই, তো এটার সফট কপি আমরা পেয়েছি। আমরা চেষ্টা করব যে রেগুলার যেগুলো ক্লাসে দেখানো হবে একবার একটু এক দুইবার গো থ্রু করা, আর এই রিলেটেড যেগুলো প্রোগ্রামিং করানো হবে নট অনলি ইন ক্লাসের বাইরেও আপনারা চেষ্টা করবেন যে করতে পারি স্যার। হ্যাঁ, অফকোর্স স্যার, যে আপনি যেটা শেয়ার করেছেন এটা কি আমার স্ক্রিনে আমি বড় করতে পারবো না? আপনার স্ক্রিনে বড়, আমার এখানে অবশ্য বড়ই দেখা যাওয়ার কথা। আপনার কি মোবাইল স্ক্রিন না ইয়ার স্ক্রিনটা? না, ল্যাপটপে, কিন্তু মানে জুমে যেরকম বড় করা যায়, ফুল স্ক্রিন করা যায়, একেবারে অন্য কিছু বাদ দেওয়া যায়, এটাতে যাচ্ছে না। এটাতে এখানে ফুল স্ক্রিন আছে। হ্যাঁ, এটা আপনি ইয়ে করেন, এই যে হ্যাঁ এখানে আপনি যে তিনটা আপনার ইয়ে আছে, আপনার ওখানে কি নিচের দিকে দেখেন সেটিংস এর একটা অপশন আছে, ওখানে দেখেন ফুল স্ক্রিন একটা অপশন আছে কিনা আপনার ওখানে? জি জি, ওখানে করে দেখেন তো। হ্যাঁ দিয়েছি, কিন্তু এই যে পার্টিসিপেন্ট যারা আছে এদেরকে হাইড করা যায় না। পার্টিসিপেন্ট এখানে তো আসলে কাস্টমাইজ হচ্ছে, এখন সব ফিচারস হয়তো এরকম করে নেই, কিন্তু একটু দেখতে হবে। পার্টিসিপেন্টও হাইড করা যায়। আমার যেমন ডান দিকে আছে স্যার পার্টিসিপেন্টের। আচ্ছা, পার্টিসিপেন্ট হাইড করা যায় স্যার, আপনার এখানে নিচে গেছে, যে আপনার এই পার্টিসিপেন্টদের নিচে যে অ্যারো চিহ্নটা, ওখানে ক্লিক করলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। এখন এটা ওই যে ইয়ে করেছে, তাই তো? এই চলে গেছে, তাই না? আবার আপনি নিয়ে আসবেন, তাই তো? নিয়ে এসে যায় বিভিন্ন ফিচার্স আগে ছিল না, ওনারা অনেক কিছু ফিচার অ্যাড করেছে। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা ওকে, সেক্ষেত্রে আমরা সি এর মধ্যে কি কি দেখার চেষ্টা করব। আজকে প্রথম দিন তো, এর জন্য আমরা ওভারভিউ অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, বাট সি এর ক্ষেত্রে আমরা একটু ওভারভিউ দেখার চেষ্টা করব আজকে। এর পরবর্তীতে সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেটা অলরেডি আলোচনা করেছি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপস, যেটা এমনি আলোচনা তো করি নাই, জাস্ট এমনি বলেছি। ভেরি ইম্পর্টেন্ট, আমার মেইনলি সেকেন্ড চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট আমার টপিক শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপস। এগুলো হচ্ছে ভেরি বেসিক। আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে প্রথম দিনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু কনসেন্ট্রেট করে যেতে হবে। একটা চ্যাপ্টার মিস করলে পরের চ্যাপ্টার ধরা কঠিন হবে। খুব স্লো আগাবেন, কিন্তু আমরা কিন্তু জিরো। হ্যাঁ, স্লোই হবে, অসুবিধা নেই। আমি সবার কেসে প্রথমে স্লোই ধরে নিচ্ছি, মানে জিরোই ধরে নিচ্ছি, নাকি মাইনাসে যাব? মাইনাসে না, যেহেতু আইসিটি ভর্তি হয়েছি, মানে তার মানে কম্পিউটার চালাতে পারি। হ্যাঁ, মানে কি না জিরোতে থেকে দেখে কি হচ্ছে নাকি? জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা শোনা যাচ্ছে, কথা কি খুব জোরে বলতেছি নাকি ঠিক আছে? স্পিডই বেশি হচ্ছে নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি অবশ্যই যে কোনো জায়গায় হলে আমাকে অবশ্যই বলবেন। কাজেই মনে করেন একটা কোর্স ডিস্টার্ব করব, কারণ আমি সমস্যা একটা কোর্স শেষ হওয়ার পর তো বলে গাধা স্টুডেন্ট হচ্ছে আমি স্যার। না, ওই গাধা না। শুনেন, এই কেউই কোনো দিক দিয়ে কম না, হয়তো আপনার অন্যদিকে অ্যাবিলিটি আছে অন্যদের চাইতে বেশি, হতেই পারে। সৃষ্টিকর্তা ওইভাবেই ক্রিয়েট করেছে সবাইকে। আচ্ছা, যাই হোক, সেক্ষেত্রে যে জায়গাটাই বুঝতে পারবেন না অবশ্যই বলবেন, কারণ যদি বুঝতে পারেন, আমি যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে তার লাভ হবে না। ওকে, তো 2 নম্বর চ্যাপ্টারে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এমনি জাস্ট ধারণা যে, মানে আমরা যখন কনস্ট্যান্ট আমরা পড়বো, কনস্ট্যান্টটা কি, আমার এমনি যে কোনো ভ্যালু, ধরেন 10 হইতে পারে, 20 হইতে পারে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। বাট ভেরিয়েবল কি, ভেরিয়েবলে হচ্ছে একটা নেম যার মধ্যে কি রাখবো, এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো সেগুলো ভেরিয়েবলের মধ্যে রাখবো। কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হবে না। ধরেন আপনার 10 এর ভ্যালু কিন্তু 10ই থাকবে, 2 এর ভ্যালু 2 থাকবে, 3 এর ভ্যালু 3 থাকবে। আপনি যেই জায়গায় নিয়ে যান না কেন, আপনার কিন্তু চেঞ্জ হবে না। এই কনস্ট্যান্ট গুলো আমি 0 থেকে 9 এর মধ্যে
যত কম্বিনেশন কনস্ট্যান্ট সব আমার 0 থেকে 9 এর মধ্যে। আর ভেরিয়েবল মানে আমি মনে করেন আমি এ ভেরিয়েবল বলতে পারি, বি ভেরিয়েবল বলতে পারি, এগুলোর সিনট্যাক্স আছে, গ্রামার আছে, আমরা পড়বো, ওগুলো দেখবো। এমনি জাস্ট বেসিক আলোচনা এটা বলতেছি। তো ভেরিয়েবল গুলোর মধ্যে যে কোনো ভ্যালু, আমি a = যদি 10 বলি তাহলে এর এ ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 10। আবার যদি পরবর্তীতে a = যদি 20 বলি তাহলে এর ভ্যালু কিন্তু হয়ে গেল 20। তার মানে কি ভ্যারি করবে, আমি যখন যেভাবে ভ্যালু অ্যাসাইন করব, কনস্ট্যান্ট অ্যাসাইন করব, সেই অনুসারে ভেরিয়েবলে ভ্যালুটা অ্যাসাইন হবে। ওকে। আর ডাটা টাইপ মানে কি, ধরেন আমার ডাটা টাইপটা কই, এই ডাটাটা কই থেকে আসলো, আমার যে ডাটা ধরেন 10 একটা ডাটা, 10.5 একটা ডাটা, দুটা কিন্তু দুই ধরনের ডাটা। তো বিভিন্ন ধরনের ডাটাগুলোকে আমাকে স্টোর করতে হবে ভেরিয়েবলে। তো ভেরিয়েবলে স্টোর করার জন্য কি টাইপের ডাটা, এই টাইপটা ডিফাইন করবে যার মাধ্যমে, সেটা হচ্ছে ডাটা টাইপ। তো আমরা এগুলো দেখবো, বিভিন্ন ডাটা টাইপ আছে, সেটা আমরা দেখবো। এখানে সাব ইয়েগুলো আছে, এগুলো আর আমি জাস্ট চ্যাপ্টারে একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। এর পরবর্তীতে 3 নম্বর চ্যাপ্টারে আমরা অপারেটরস এক্সপ্রেশন নিয়ে আমরা পড়ালেখার চেষ্টা করব। বিভিন্ন অপারেটর, আমার এই যে অপারেটর গুলো কি, অপারেটর এবং অপারেন্টস, এটা বলছিলাম আজকে। অপারেটর হচ্ছে যারা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সবই আমার অপারেটর। ঠিক আছে। এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে আমার, লজিক্যাল এক্সপ্রেশন আছে, এই অনেক এক্সপ্রেশন এখানে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে, বিভিন্ন এক্সপ্রেশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, বিভিন্ন অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, বিভিন্ন কন্ডিশন থাকবে, যেহেতু লজিক থাকবে মানে কন্ডিশন থাকবে, সেগুলো অপারেটর। এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের অপারেটর আর সেই অপারেটরদের নিয়ে বিভিন্ন এক্সপ্রেশন তৈরিগুলো, কন্ডিশন মিট করাগুলো, ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। এবং বড় ঘটনা হচ্ছে যে আমরা প্রথমে যে চ্যাপ্টারে পড়া শুরু করব রেগুলার, সেই চ্যাপ্টারের প্রথমে আমরা ওগুলো ডেফিনিশনগুলো পড়বো, তারপরে এই সিনট্যাক্সগুলো মানে কি গ্রামারগুলো পড়বো, এরপরে বিভিন্ন প্রবলেমের রেসপেক্টে আমরা প্রবলেমের সলিউশন করব। এবং সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা এগোবো এভাবে। হ্যাঁ, আমরা প্রতিদিনই প্রোগ্রামিং করব এবং বিভিন্ন প্রবলেমের উপরে, এবং প্রবলেমগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রবলেম করব। ঠিক আছে। এর পরবর্তীতে দেখবেন যে ম্যানেজিং ইনপুট আউটপুট অপারেশনস, এইটা আমার প্রতিটা প্রোগ্রামিং ক্ষেত্রেই লাগে। সেটা হচ্ছে কিভাবে একটা ডাটাকে রিড করা যায়, একটা ডাটাকে রাইট করা যায়, বিভিন্ন ফরম্যাটে আমি ইনপুট নিতে পারি, বিভিন্ন ফরম্যাটে আউটপুট আসতে পারে। এটা সব চ্যাপ্টারের ক্ষেত্রে এটা ম্যানেজিং ইনপুট আউটপুটের অপারেশনটা আসবে। দেখেন 5 নম্বর চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা চ্যাপ্টারই কিন্তু মজার। ঠিক আছে। আপনি আমার মনে হয় আমরা এনজয় করব। ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। ব্রাঞ্চ মানে কি, একটা করে শাখা, বাংলা ভাষায় যদি বলি। তো ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চ থাকতে পারে, আমার একটা কোডের মধ্যে অনেক ব্রাঞ্চ থাকতে পারে, কিন্তু কোন ব্রাঞ্চ কখন এক্সিকিউট হবে ডিপেন্ডস অন ডিসিশন। আমাকে ডিসিশনটা তৈরি করতে হবে, লজিকটা ওইভাবে ডিপ্লয় করতে হবে। যেমন আমি বলছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় আমি কি আমব্রেলা নিব, তো আমব্রেলা নিব কি নিব না, আমব্রেলা একটা ব্রাঞ্চ, আমব্রেলা না নেও একটা ব্রাঞ্চ। তাহলে কোনটা টিক দিব, ডিপেন্ডস অন মাই কন্ডিশন, ডিপেন্ডস অন মাই ডিসিশন। তাহলে যেভাবে আমি লজিক ডেভেলপ করব, ঠিক সেভাবে আমি ডিসিশনের জন্য এক্সপ্রেশনটা তৈরি করব, সেই অনুসারে ব্রাঞ্চগুলো আমি লিখব। যে আমার এই কন্ডিশন ট্রু হলে আমার এই ব্রাঞ্চ এক্সিকিউট হবে, এই ডিসিশন ট্রু হলে আমার আরেকটা ব্রাঞ্চ এক্সিকিউট হবে। এর জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন এখানে এপিএলস আছে, ভিতরের দিকে এপিএলস আছে, গো টু স্টেটমেন্ট আছে, নেস্টিং এপিএলস আছে। নেস্টিং এপিএলস মানে কি, একটা এপিএলস এর মধ্যে আরো এপিএলস। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে নেস্টিং এপিএলস। কিংবা শব্দ কিসের হলো, আমি কি বের হয়ে গেলাম নাকি আপনারা আছেন? তো আছেন, অনেকে হয়তো ঢুকছে নতুন। আসি স্যার, আসি। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথা কি স্পষ্ট আছে নাকি কোনো প্রবলেম বলেন? স্পষ্ট আছে স্যার। এটাই ভালো হবে। হ্যাঁ, একজন পার্টিসিপেন্ট মনে শুনতে পাচ্ছেন। উনি যদি যদি শুনতে না পারে, আপনারা গ্রুপে একটু দিবেন, আবার রিজয়েন করতে বলবেন। কারণ মেজরিটি যদি শুনতে পায় তাহলে একজনের কোনো কারণে ওই এন্ডের প্রবলেম হতে পারে। তাহলে একবার রিজয়েন, জাস্ট লিভ করে আবার জয়েন করতে বলবেন। ঠিক আছে। আর স্পিকারটা একটু দেখতে বলবেন যে কোনো কারণে আবার স্পিকারটা আছে কিনা। স্যার এখানে একটা জিনিস খেয়াল করলাম যে
মানে ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায়, কিন্তু এজ ইউজ করলে অডিও ভিডিও কিছুই আসে না। ও এজেও তো কিন্তু আমি বলি অডিও ভিডিও আসবে, আপনি যখনই ওই যে ব্রাউজারে ইউআরএলটা লিখবেন, লেখার পরে যখন ইন্টার দিবেন আপনার ওখানে একটা অপশন আসবে, হ্যাঁ আপনার অডিও ভিডিও দুটাই এনাবল করে না আপনি না স্যার দিয়েছি স্যার, কিন্তু খালি আপনার এই মেনুটা আসে যে কে কে আসছে, কিন্তু কোনো মানে স্লাইড আসে না, কোনো অডিও শোনা যায় না অ্যাক্সেস দিলেও। না বুঝতে পারছি, কিন্তু কোনো কারণে হয়তো আপনার এজের ভার্সনটা কি আমি জানি না, কিন্তু আমি যখন এটা আমরা টেস্ট করেছি হ্যাঁ তখন কিন্তু আমি এই যে এজেও দিয়েও রান করে দেখেছি, সেখানেও কিন্তু চলে। আচ্ছা অসুবিধা নাই, ওইটা আমার যেহেতু ক্রমে তো এখন পাওয়া যাচ্ছে তাই তো। স্যার আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, তো আমি ক্যামেরা ওপেন করতে পারছি না। ও আপনার ক্যামেরা আপাতত লাগবে না, ক্যামেরা ওপেন করলে আপনি ওখানে স্লো পেতে পারেন, এমনি টেস্ট করেন পরে। ও আচ্ছা ঠিক আছে। একজন বলছে আই ক্যান নট হিয়ার, ওনাকে একটু রিপ্লাই দিয়ে দেন যে কি যেন, যে হিয়ার মানে শুনতে পাচ্ছে না, তার মানে ওনার স্পিকার রিলেটেড, স্পিকারে একটু জাস্ট চেক করতে, এটা না পাওয়ার কোনো কারণ নাই। আর একটা জায়গা আছে দেখবেন যে এই যে মাইক্রোফোনের এখানে গেলে মাইক্রোফোনের এখানে স্পিকার একটা অপশন আছে, সেখান থেকে ওনাকে সিলেক্ট করে দিতে হবে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, যিনি এসএমএস শুনতে পাচ্ছেন না তো, তাহলে ওনাকে মাইক্রোফোন সেটিংটা চেক করতে বলি না। স্যার বলেছেন না, ওকে হয়ে যাবে, অসুবিধা নেই। আর বেশি সমস্যা হলে আপনার ব্রাউজারটা একটু চেঞ্জ করতে বলবেন, যে একটা আছে হয়তো আরেকটা থেকে। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে যেটা আমরা বলতেছিলাম, গো টু একটা ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। হ্যাঁ গো টু সুইচ স্টেটমেন্ট আছে, দেখবেন একটা প্রোগ্রাম আমার এমনি ইপিএস দিয়েও আমার করা সম্ভব, আবার ওই একই প্রোগ্রামে আমি সুইচ স্টেটমেন্টেও করতে পারি, বিভিন্ন স্টেটমেন্টে করতে পারি। আমার জিনিসটা হচ্ছে প্রথমে আপনি আগে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। করার পরবর্তীতে এভরিথিং যদি রান করে আপনার এক্সপেক্টেড আউটপুট যদি আসে, দ্যাটস ভেরি গুড। এর পরবর্তীতে আপনি ডিফাইন করবেন আসলে যে আপনার কিভাবে অপটিমাইজ করবেন, যে কোড কিভাবে আপনি কম করা যায়। ঠিক আছে, একটা লজিকই আর একটা আমি স্টেটমেন্ট দিয়ে করে দেখি, ডেভেলপ করে দেখি রান করে কিনা, এইভাবে। ঠিক আছে, তো গো টু একটা স্টেটমেন্ট আছে, ভেরি পাওয়ারফুল একটা স্টেটমেন্ট, এর মাধ্যমে জাম্পিং করা যায় একটা প্রোগ্রামের একটা নির্দিষ্ট স্টেপ থেকে। আমরা তো সাধারণত সিকোয়েন্সিয়ালি যাই, লাইন বাই লাইন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট একটা কন্ডিশন মিট করলে আমি বেশ কিছু কন্ডিশনকে স্কিপ করেও যেতে পারি, এবং এগুলো হচ্ছে জাম্পিং বলা হয় এখানে, সেটা গো টু স্টেটমেন্টের মাধ্যমে করা সম্ভব। এখন এত ডিপলি বোঝার দরকার নেই, জাস্ট কি পাবো এই জিনিসগুলো একটু আলোচনা করতেছে। ওটা হচ্ছে দেখেন 5 নাম্বার হচ্ছে ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। 5 নাম্বারটা ব্রাঞ্চিং মানে কি, ডিসিশনের উপর ভিত্তি করে বিভিন্ন ব্রাঞ্চ এক্সিকিউট হবে। আবার 6 নাম্বারটা হচ্ছে আরো বেশি পাওয়ারফুল, এখানে ডিসিশন মেকিং এন্ড নট ব্রাঞ্চিং, এর সাথে ডিসিশন মেকিং এন্ড লুপিং থাকবে। লুপ মানে কি, একটা কাজ বারবার করার যে সিস্টেমটা, যে প্রসেসটা, সেটার নাম হচ্ছে আমার লুপ। তার মানে কি, একটা কাজ যে বারবার যে করাবো, তার মানে সেক্ষেত্রে আমার সেটার কিছু কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটাকে বারবার আমাকে ট্রু করতে হবে, তার মানে সেই নির্দিষ্ট সেকশন বা ব্রাঞ্চটা এক্সিকিউট হবে। এই প্রসেসটার নাম হচ্ছে লুপিং করা। তো সেখানে আমাদের ফর লুপ আছে, ডু লুপ আছে, ডু হোয়াইল আছে, এরকম। ঠিক আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করবো, এখানেও মজার বিষয় আছে। কথার কথা, সিম্পল একটা এক্সাম্পল, আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ধরেন আমি প্রিন্ট করব, আমি একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু প্রিন্ট করে দিতে পারি, কিন্তু যদি 10 বার প্রিন্ট করতে হয় তাহলে কি ওই একটা স্টেটমেন্টকে আমি কপি করে 10 বার দিয়ে দিতে পারি। কিন্তু যদি আমি দিই, এটা কিন্তু আমার একটা ওস্ট একটা প্রোগ্রাম হবে, নট গুড প্রোগ্রামিং, এটা আমার প্রসেস। তার মানে আমাকে যদি আমি এরকম একটা লুপ চালাই, যে একটা লুপ ফর লুপ হতে পারে, ডু হোয়াইল হতে পারে, যে কোনো স্টেটমেন্ট হতে পারে। স্টেটমেন্ট আপনার কাছে, আপনার লজিকটা জানলে আপনি যে কোনোটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো সিনট্যাক্সটা যদি ঠিক রাখেন কথা, তাহলে আমি যদি যে কোনো একটা লুপ স্টেটমেন্ট এমন চালাই যে একটা কন্ডিশন দিই, ইনিশিয়ালাইজ করি একটা ভ্যালু, কন্ডিশন করি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি, এমন করব যাতে 10 বার ওই কন্ডিশনটা ট্রু হয়। তো 10 বার কন্ডিশন ট্রু হলে ওই এক লাইনে একটা স্টেটমেন্ট দিলেই 10 বারই ওটা এক্সিকিউট হবে। আপনার স্টেটমেন্ট বারবার লেখার দরকার নেই, স্টেটমেন্ট একবারই লিখবেন, কিন্তু ওই পুরো ব্রাঞ্চটাকে এক্সিকিউট করবেন 10 বার। তো 10 বার এক্সিকিউট করাতে হলে আপনার 10 বার কন্ডিশনটা ট্রু হতে হবে, সেই লজিকটা আপনাকে বিল্ড করতে হবে।
দিস ইজ প্রোগ্রামিং। ওকে, তো এগুলো আমরা দেখব। তো দেখেন এগুলো হচ্ছে, আমি দেখুন 5 নাম্বার যদি আপনি না বুঝে আসেন, ডিসিশন মেকিং, ব্রাঞ্চিং, সবগুলো কিন্তু ইন্টিগ্রেশন, অ্যাডিং হওয়া। ওকে, 5 নাম্বারটা ক্লিয়ার না বুঝলে, ব্রাঞ্চিং এ যদি না বুঝেন, আপনি কিন্তু লুপিং এ গিয়ে আপনি বুঝতে পারবেন না। ওকে, এরপর বইটা কি আমরা পাওয়া সম্ভব? এই বইটা তো অলরেডি আপনাদের গ্রুপেই ছিল, তো আমি আবার শেয়ার দেবো এই বইটা, অসুবিধা নেই। আমি আমার ফাইল চালাবো। ওইটা গ্রুপে মানে স্যার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে? আপনাদের হোয়াটসঅ্যাপে ছিল, আমার এখানেও বই ছিল, আমার এখানে ব্যাকডেট ভার্সনও আছে। আপনাদের হোয়াটসঅ্যাপে দিলে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কি দরকার নেই। আজকে আমি রাতে আমার ফাইল সার্ভার দিয়ে এটা আমি লিংক দিয়ে দিব। ওকে, ইমেলে পেয়ে যাবেন। আমাদের মেলে? হ্যাঁ, ইমেলে। আচ্ছা, গতদিন ইমেল কেউ মিস করেছেন কিনা? এনিওয়ান যদি কেউ মিস করে থাকেন, তাহলে তার ইমেল অ্যাড্রেসটা দিলে ওটা আমি অ্যাড করে নেব। স্যার আমি মিস করছি স্যার। ওহো, তাহলে আপনি ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্স কোথায় জানেন তো? এই যে আমাদের এটা খুঁজতেছি স্যার, চ্যাট বক্স। এই যে দেখেন, না এটা অভ্যাস করে ফেলেন, এটাও ভালো, সমস্যা নাই। এই যে চ্যাট বক্স আমার, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে চারটা মনে হয় আসছে এখানে, এই যে বাম দিকে চ্যাট বক্স, ঠিক আছে? ওখানে আপনার ইমেল অ্যাড্রেসটা ইনসার্ট করে দেন, তাহলে আমি ইয়ে করব। দাঁড়াও বাবা, একটু ওকে। একটু 1 মিনিট হোল্ড করেন। স্যার আমার মেলটা আমি শেয়ার করেছি স্যার। ওকে, ভেরি গুড, আমি পেয়েছি। ঠিক আছে, দেন। স্যার আমারটাও প্রেরণ করেছি স্যার। ওকে, কিন্তু আপনিও পান নাই, তাই তো? জি স্যার, রবিউল করিম। ওকে, এগুলো আমি অ্যাড করে নেব আজকে দেওয়ার সময়। আর আপনাদের একটা ভালো ইয়ে আছে, গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানেও শেয়ার করা যাবে, সমস্যা নেই। ওকে, ইমেলে আর সব কন্টেন্টগুলো ইমেলেই দিব, উইথ একেবারে রেকর্ডিং সহ, সমস্যা নেই। রেকর্ডিংটা জিপ করে আপলোড করব, আপনারা আনজিপ করে সেটাকে ইয়ে করেন, সরি, ডাউনলোড করার পরে আনজিপ করে সেটাকে আপনি রিড করতে পারবেন, সমস্যা নেই। আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই। তারপরে 7 নাম্বার চ্যাপ্টার দেখেন। 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে অ্যারে। অ্যারে ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টার যখন আমরা করার পর ওই চ্যাপ্টারটা পড়ার শেষে আমরা যখন একটু প্রোগ্রামিং করব, তখন কিন্তু ক্লিয়ারলি আমরা আসলে বুঝবো ওই চ্যাপ্টারটার গুরুত্বটা কি, ওই টপিক্সের গুরুত্বটা কি। অ্যারে যখন আমরা সেম টাইপের ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করব, ধরেন সেম টাইপের আমার 20টা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে, তখন আমার অ্যারের একটা কনসেপ্ট আসে। তো এটা যখন আসবে তখন আমরা দেখব, এটা বিভিন্ন ডাইমেনশন আছে। এখানে আসলে কি পিজিটি আইসিটিতে এখানে যে এই কোর্স বা এই পুরো স্ট্রাকচারটা, এটা তো 6 মাস বা 1 বছরের একবারে, কিন্তু আপনাদের জন্য সবগুলো এরকম করে হয়তো সম্ভব হবে না, কিন্তু যেগুলো আপনাদের জন্য একেবারে ম্যান্ডেটরি, তো সেই জিনিসগুলো চেষ্টা করব সেগুলোকে ইয়ে করার। সবগুলো হয়তো ক্লিয়ারলি আপনি যেতে পারবেন না, বাট আপনি নিজে স্টাডি করেও নিতে পারবেন, বাট যেগুলো না হলেই না, সেটা অবশ্যই আমি করাবো। তার পরবর্তীতে ক্যারেক্টার, অ্যারে এন্ড স্ট্রিং। ক্যারেক্টার জিনিসটা কি? ক্যারেক্টার মানে বাংলা কথায় যদি বলি যে বর্ণ, যেটা বর্ণ, লেটার। আমার যেমন 26টা লেটার আছে, এখানে কিন্তু 26টা না, লেটার কিন্তু 52টা হয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু কেস সেনসিটিভ, এটা বড় হাতে ছোট হাতের আলাদা, তো এই এক একটা করে বর্ণই হচ্ছে এক একটা ক্যারেক্টার। কিন্তু যদি কম্বিনেশন অফ ক্যারেক্টার যদি বলি, সেটা আর ক্যারেক্টারের মধ্যে পড়বে না, সেটার নাম হয়ে যাবে স্ট্রিং। উদাহরণস্বরূপ বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটা কিন্তু একটা কোনো ক্যারেক্টার না, এটা কিন্তু 3টা ক্যারেক্টারের কম্বিনেশন। তার মানে এটা নট এ ক্যারেক্টার, এটাকে বলবো আমার স্ট্রিং। এরকম যখন যাবো আমরা তখন দেখবো যে কিভাবে আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, স্ট্রিং কিভাবে আমরা রিড করব,
তারপরে স্ট্রিং এর আউটপুট কিভাবে দিব, তারপরে একটা যে কোনো একটা স্ট্রিং মনে করে নিলাম, আমি বললাম যে আপনি কোনো কিছু লিখতে বললাম একটা লাইন কতগুলো লেন্থের সমষ্টি, এইগুলো আপনি ক্যালকুলেশন করে আপনি লজিক দিয়ে বিল্ড করবেন। তারপরে একটা স্ট্রিংকে দিলাম ধরেন বাংলাদেশ, আপনি স্ট্রিংটাকে পুরো উল্টায় দিবেন আপনি লজিকে। তারপরে এমন হতে পারে আপনি একটা স্ট্রিং এ মিডিলে ভাগ করবেন, মানে বিভিন্নভাবে কম্পেয়ার করতে পারেন, এরকম বিভিন্ন ধরনের লজিক দেখানো হবে। সেই অনুসারে প্রোগ্রামিংও আপনাদের করতে দেওয়া হবে, এবং প্রতিটা প্রোগ্রামিং প্রথমে করতে দেওয়া হয় সাধারণত, দেওয়ার পরবর্তীতে আপনাদের আগে অ্যালগোরিদমটা ডেভেলপ করতে হয়। অ্যালগোরিদমটা ওকে হয়ে গেলে সেই অনুসারে আপনার সিনট্যাক্স বা গ্রামার মেনটেন করে আপনি কোডটা এক্সিকিউট করবেন। কোডটা হয়ে গেলে হলো, না হলে যে জায়গাটায় প্রবলেম থাকবে, বুঝতে সমস্যা, অবশ্যই আমি সেই জায়গাগুলোতে আপনাদেরকে ধরাই দিব। 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বার চ্যাপ্টার, ইউজার ডিফাইন্ড ফাংশন। আমাদের সি প্রোগ্রামিং এ বিভিন্ন ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন বলি আমরা সাধারণত, বা সিস্টেম ফাংশন বা লাইব্রেরি ফাংশন, অনেক সময় একই ধরনের। আবার এগুলোর বাইরেও আমি কাস্টমাইজ বেশ কিছু ফাংশন তৈরি করতে পারি। আমি একটা লজিক ডেভেলপ করলাম, ওই লজিকটাকে আমি একটা ফাংশনে তৈরি করতে পারি। এইগুলোর নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আসলে ইউজার ডিফাইনে বলার চাইতে প্রোগ্রামার ডিফাইন বলাটা ভালো, ঠিক আছে? প্রোগ্রামার যেটা ডিফাইন করে, মানে আজ এ প্রোগ্রামার আপনি যখন এই সি ক্লাসে থাকবেন, তার মানে আপনি প্রোগ্রামার। সে প্রোগ্রামার ডিফাইন ফাংশন আমরা এখানে করানোর চেষ্টা করব, এবং বিভিন্ন প্রোগ্রামিং ডিফাইন ফাংশন তৈরি করব। শুধু তাই না, মানে মজার বিষয় হচ্ছে আরো কিছু চেষ্টা করব যে একটা ফাংশন, আপনার ইউজার ডিফাইন ফাংশন, সেই ফাংশনকে কিভাবে আপনি লাইব্রেরিতে দিয়ে আপনি এটাকে সিস্টেম লাইব্রেরি হিসেবে এটাকে কল করতে পারেন। ওকে, সেটাও দেখুন। নিজের ফাংশন, নিজের নাম দিয়ে ফাংশন দিবেন, সেই ফাংশনটাই ডিক্লেয়ার করবেন, দেখবেন ওই কাজটাই আপনি করতে পারছেন, তখন আরো ভালো লাগবে যে আপনার নিজের ফাংশন এটা। ওকে, স্ট্রাকচার এন্ড ইউনিয়ন, এই চ্যাপ্টারটা দেখেন। স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে, স্ট্রাকচার ইউনিয়নের কনসেপ্ট একই রকম, শুধুমাত্র কিছু লজিক্যাল কিছু ডিফারেন্ট থাকে, একটা বুঝলে আর একটা বোঝা যায়। ধরেন স্ট্রাকচার যখন আমি বলবো, তার মানে এমন আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন আমার প্রয়োজন হতে পারে, আমরা সাধারণত সিঙ্গেল ডাটা টাইপ বা ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু যখন একটা গ্রুপিং আমরা করব মাল্টি ডাটা টাইপের ভেরিয়েবল নিয়ে, ধরেন কোনো একটা ডাটাবেস তৈরি করবো, এটা তো এখানে ডাটাবেস না, ফাইল বেস সিস্টেম। একটা স্টুডেন্টের ক্ষেত্রে মনে করেন তার নাম থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে। একটা রেজাল্ট শিট আমরা যদি বানাই, রেজাল্ট শিট যদি তৈরি করি, কথার কথা যে কিছু মার্কস দেবো, কিছু জিপিএ দেবো, তার রেসপেক্টে একটা ডিসিশন হবে, বিভিন্ন কিছু হতে পারে। ধরেন একটা রেজাল্ট শিটই বানাবো এক্সাম্পল, তো সেক্ষেত্রে আমার ওখানে মাল্টি টাইপের ডাটা টাইপ নিয়ে গ্রুপিং করার প্রয়োজন হয়। ওকে, তখন এই জায়গাগুলো আমার একটা ডাটা টাইপ নিয়ে কাজ করা যাবে না, তখন সেক্ষেত্রে একটা স্ট্রাকচার তৈরি করতে হয় উইথ ডিফারেন্ট ডেটা টাইপ। তো এই ধরনের যখন কাজ আমরা করবো, এটার নাম হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? পয়েন্টারেও আমাকে ওই ডাটা টাইপ গুলোকে মেইনলি পয়েন্টিং করা, অ্যাড্রেসিং গুলোকে আমার পয়েন্টিং করার জন্য আমি পয়েন্টার ইউজ করব। পয়েন্টার এই জায়গাও ইউজ করব, পয়েন্টার নিচেও আমার ইউজ আছে। তারপরে হচ্ছে আমার ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি পয়েন্টারে যেটা বললাম ওটার কম্বিনেশন আমরা করবো। যে এতক্ষণ বললাম যে আমরা এর আগে যেমন বলছিলাম যে এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ডাটা ইয়ে করি, কিন্তু আগে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না, আগে আমার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। তো সেই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা কিন্তু আমাদের কি বলে বিভিন্ন ইনপুট দুই ধরনের নেওয়া যায়, আউটপুটও দুই ধরনের আমি প্রোভাইড করতে পারি, একটা কনসোলের মাধ্যমে আর একটা হচ্ছে ফাইলের মাধ্যমে। কনসোলের মাধ্যমে কোনো যদি ইনপুট নেই, সেই ইনপুটটা আমার টেম্পোরারি থাকে, আমার কিন্তু পার্মানেন্ট এই জায়গায় থাকবে না। আমার প্রোগ্রামটা আপনি ক্লোজ করলেন মানে আপনার ইনপুট চলে গেল। আবার আউটপুটের ক্ষেত্রেও তাই, যদি আপনি আউটপুট কনসোলের মাধ্যমে দেখান, কনসোল মানে কি আপনি যেখানে প্রোগ্রামটা করবেন আমরা দেখাবো, কিন্তু যখন আমি এটা ফাইলের মাধ্যমে ইনপুট নিব এবং ফাইলের মাধ্যমে আউটপুট দেব, তখন কিন্তু আপনার ডাটাটা কি অমর হয়ে যাবে। কিভাবে? আমরা না থাকতে পারি, বাট আমার যদি হার্ড ডিস্ক যদি ঠিক থাকে, ওএস যদি ঠিক থাকে, আজীবন আমার ডাটা থাকবে। এর জন্য আমরা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম করব এবং এর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামিং করব। আমরা ডাইনামিক অ্যালোকেশন, লিঙ্ক লিস্ট, এই জিনিসগুলো
আমার টাইম পাওয়ার সাপেক্ষে আমরা চেষ্টা করব। তারপরে আপনাদের কাজের পাশাপাশি আমরা চেষ্টা করব যে ওরকম অ্যাসাইনমেন্ট রিলেটেড জিনিস দেওয়া, যে সেম ধরনের প্রোগ্রাম আপনি এটা কিভাবে হবে হয়তো বাসা থেকে, যদিও আমি জানি সবাই অনেক ব্যস্ত, তারপরও একটু যদি বাসায় যখন টাইম পাবেন বা ছুটির দিনে একটু বসলে একটু দেখলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। কারণ ক্লাসের টাইমগুলো তো লিমিটেড টাইম হয়, এক্ষেত্রে সব একেবারে হুবহু করা সম্ভব হয় না, এক্ষেত্রে বাসায় একটু কনসেন্ট্রেট করলে ভালো হয়। আর অনেক সময় আমরা ধরেন যে কোনো ধরনের ছোটোখাটো প্রজেক্ট, একটা মিনি ক্যালকুলেটার আদার্স এই ধরনের, বা যে কোনো কিছু, বা একটা স্টুডেন্টের ডাটাবেস, এই ধরনের আমরা অ্যাসাইনমেন্ট রিলেটেড কাজ আমরা নিতে পারি। ঠিক আছে, বিভিন্নভাবেই আমরা ইয়ে করতে পারি। তো হিস্ট্রি অফ সি এর ক্ষেত্রে, হিস্ট্রি আমরা বলেছি প্রোগ্রামিং এর, বাট হিস্ট্রি অফ সি এর ক্ষেত্রে আমরা যদি একটু আসি, যেমন বলা হচ্ছিল যে এই যে এটা প্রথম চ্যাপ্টারে, দেখি একটু নিচে আস, এই বইটা আপনাদের এমনি পড়তে ভালো লাগার কথা। হিস্ট্রি অফ সি এর ক্ষেত্রে এখানে বলছে যে সি কিভাবে ডেভেলপ হলো ক্রমান্বয়ে, সেই জায়গাগুলো একটা টেবিল আছে যেটা আমি বলতেছিলাম ব্রেকের আগে আগে, এই যে বি প্রোগ্রামিং, বিসিপিএল, অ্যালগল, এই 1960 সাল থেকে আমার বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর ইনভেনশনের সাথে 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 আজকে আমরা সিতে আসছি। সি আসার আগে ট্র্যাডিশনাল সি, এই যে ডেনিস রিসি 1972-তে উনি এটা ট্র্যাডিশনাল সি ডেভেলপ করেছে। এর আগে কেন থেমসম এবং এর সাথে কো ওয়ার্কার হিসেবে কিন্তু ডেনিস রিসিও কাজ করেছে বি। আবার বি এর আগে আসছে বিসিপিএল, যেটা হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হতে হতে আমার সি এর আসছে 1972-তে। তারপরে সি বিভিন্নভাবে মডিফাই হয়েছে, 78, 89, 1990-তে এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও একটা বোর্ড হয়েছে। তারপরে 1990-তে স্ট্যান্ডার্ডাইজেশন একটা কমিটি হয়েছে C99। এখানে সিকে আরও অনেক বেশি মডিফাই করা হয়েছে, বিভিন্ন বিল্ট ইন ফাংশন আনা হয়েছে, ক্লাস আনা হয়েছে, এভাবে সিটাকে ক্রমান্বয়ে আপনার ডেভেলপ হয়েছে। এটা একবারে বেসিক প্রোগ্রামিং যে সিটা, এটা এটা একটু জাস্ট হালকা একবার দেখে নিলেন এই আর কি। উদাহরণস্বরূপ আমরা যদি একটু স্যাম্পল প্রোগ্রামিং এর দিকে দেখি, এখানে কি বলছে দেখেন 1.3। আর একটা জিনিস আপনারা করবেন, এটা আমার তো রেকর্ডিং থাকবে, তারপরও এই বইয়ের সবকিছু লাইন বাই লাইন পড়ে আপনি পারবেনও না, এত বেশি ইয়েও করতে পারবেন না, জাস্ট যে জায়গাগুলো আপনাকে নিতে হবে অ্যাটলিস্ট সেই জায়গাগুলো আমি একটু হাইলাইট করার চেষ্টা করব। যেমন উদাহরণস্বরূপ 1.3 এখানে স্যাম্পল প্রোগ্রাম, একবারে প্রথম প্রোগ্রাম এটা আমাদের। তো প্রথম প্রোগ্রামটা কি দেখেন, এখানে মেইন নামে একটা ফাংশন আছে। প্রত্যেকটা প্রোগ্রামের সি এর আপনার সিনট্যাক্স অনুসারে প্রত্যেকটা প্রোগ্রামিং এরই অবশ্যই আমার একটা প্রোগ্রামের একটা মেইন ফাংশন থাকবে, যেই ফাংশন থেকে তার প্রোগ্রাম এক্সিকিউশনটা তার শুরু হয়, প্রোগ্রামটা রিড করার তার শুরু হয়। তো এটা হচ্ছে একটা মেইন ফাংশন। আর ফাংশন কিভাবে বুঝবো, কোনো কিওয়ার্ডের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে দিস ইজ ফাংশন। সিতে সি এর সিনট্যাক্স অনুসারে কোনো কিওয়ার্ডের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে দিস ইজ ফাংশন। আর প্রত্যেকটা ব্লক শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, প্রত্যেকটা ব্লক শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেখেন মেইনের পরে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এবং যেটা দিয়ে শুরু হবে তার সেটা দিয়ে আপনার আবার কি শেষ হবে। দেখেন সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এখানে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এখানে। তার মানে কি এই মেইনের স্টেটমেন্টটার বাউন্ডারি কোথায় দেওয়া হয়েছে, ওপেনিং এবং ক্লোজিং, এর ভিতর যা আছে সবগুলোই হচ্ছে বলা হয়, সবগুলোকেই বলা হবে স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট এখানে এটা জাস্ট সিম্পল একটা দেখতে এরকম বলা হচ্ছে যে স্যাম্পল প্রোগ্রাম। ওকে, এখানকার একটা এখানে কাজ হচ্ছে কি বলছে এটা ভেরি স্যাম্পল প্রোগ্রাম, কি বলছে একটা প্রিন্টএফ একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজটা কি, এই প্রিন্টএফ ফাংশন কিভাবে বুঝবেন, আমি তো বলেছি একটা কিওয়ার্ডের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে দিস ইজ দ্য ফাংশন, তাহলে এই অনুসারে বোঝা যাচ্ছে এটা ফাংশন। তারপরে সিতে আরেকটা বিষয় বলি, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে ইন্ড হবে সেমিকোলনের মাধ্যমে। এই যে দেখেন সেমিকোলন, এই যে এটা সেমিকোলন, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে
সেমিকোলনের মাধ্যমে। ওকে, তাহলে প্রিন্টএফ যে ফাংশনটার স্টেটমেন্টটা শেষ হচ্ছে সেমিকোলনের মাধ্যমে। দেখেন এই ফাংশনের ভিতরে ডাবল কোটেশন দিয়ে যা লেখা থাকবে সেটা হচ্ছে হুবহু আমার কনসোলে আউটপুট হিসেবে প্রিন্ট হবে। এখানে যা লেখা থাকবে হুবহু আউটপুট হিসেবে আমার এটা প্রিন্ট হবে। এটা স্যার এটা একটু বুঝলাম না, একবার বললেন যে সেমিকোলন দিয়ে শেষ হবে, আবার বললেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। না না, সেমিকোলন হচ্ছে এক একটা স্টেটমেন্ট শেষ হবে, আর পুরো মেন ফাংশনের যে বাউন্ডারিটা শেষ হবে ওপেনিং এবং ক্লোজিং দিয়ে। কিন্তু এর ভিতরে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলনের মাধ্যমে। ওকে, স্টেটমেন্টগুলোর কথা বলছি, কিন্তু আমরা সেমিকোলন থেকে বুঝবো যে একটা স্টেটমেন্ট শেষ, রাইট, ওই স্টেটমেন্ট শেষ, কিন্তু মেন ব্লক শেষ বুঝবো আপনার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে স্যার এখানে একটা যে মেইন এর পরে যে ফার্স্ট ব্র্যাকেট দিছে সেটা কি? তাহলে এটা তো ফাংশন বুঝলাম, এটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন প্রত্যেকটা প্রোগ্রামের সাথে একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে মেইন ফাংশন নাম, এবং সেই ফাংশনের ভিতর থেকে তার প্রোগ্রামের এক্সিকিউশনটা স্টার্ট হবে। দেখেন লেখা আছে বিগিনস, মানে কি এখান থেকে স্টার্ট হচ্ছে। তারপর এই প্রিন্ট ফাংশনের কাজটা শেষ, এখানে প্রিন্টিং এন্ডস, তার মানে কি এন্ডস কেন হলো, এখানে সেমিকোলন দিয়েছেন এর জন্য এটা কিন্তু শেষ। ওকে, আর ভিতরে যা থাকবে এই যে ডাবল কোটেশনের ভিতরে সেই জিনিসটা হুবহু প্রিন্ট করে দিবে। ওকে, প্রিন্টএফ ফাংশনের কাজই হচ্ছে এটা। এই প্রিন্টএফ একটা কি ফাংশন? এখানে এটা একটা বিল্ট ইন ফাংশন। আমি ফাংশন কয় ধরনের বলছি? মেইনলি দুই ধরনের। ওকে, একটা বিল্ট ইন ফাংশন, আর একটা কি ফাংশন বলছি? ইউজার ডিফাইন্ড। দুটো ফাংশন বলেছি, একটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ড। ওকে, বিল্ট ইন ফাংশনকে আমরা সিস্টেম লাইব্রেরি ফাংশনও বলতে পারি। ওকে, বা বিল্ট ইন ফাংশন বললেই বোঝা যাবে। আর ইউজার ডিফাইন্ড আমরা পরে যখন করব তখন। এখন আপাতত যে ফাংশনগুলো নিয়ে কাজ করব সব হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই প্রিন্টএফে একটা বিল্ট ইন ফাংশন। এই প্রিন্টএফ ফাংশনের কাজটা হচ্ছে যে এর ডাবল কোটেশনের ভিতরে যা কিছু থাকবে সব হুবহু কি করে দিবে? প্রিন্ট করে দিবে। আপনি এখানে যদি আপনার নাম লিখে দেন, দিয়ে যদি প্রোগ্রামটা এক্সিকিউট করেন, তাহলে কিন্তু আপনার নামই কিন্তু আউটপুটে দেখা যাবে। ওকে, ঠিক আছে তো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা যখন দেখবো আর একটু ক্লিয়ার বুঝবো। স্যার এই যে প্রিন্টিং বিগিনস আর প্রিন্টিং এন্ডিং, হ্যাঁ হ্যাঁ, এর আগে স্যার ডট গুলো এগুলো কি নির্দিষ্ট কোনো সংখ্যা আছে? না 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 না, ওহো ভালো বলছেন। এটা আসলে এখানে দেখতে লাগতেছে, এটা আমি বলি না ইচ্ছা করে, কারণ হচ্ছে দেখেন এই যে প্রিন্টিং বিগিনস, এটার কিন্তু কোনো কাজ নাই, এটা জাস্ট লেখা দিচ্ছে আমি এই প্রোগ্রামার বা ইউজার এই কোডটাকে বোঝার জন্য যে এটা কি কাজে কোডটা ইউজ করেছেন। কোনো কিছুর আগে যদি আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি স্টারিক, এটা না স্টারিক যদি থাকে, স্টার থাকে, আবার ক্লোজিং যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তার আগে যদি স্টার থাকে, তাহলে এইটুক কম্পাইলার করবে না, এইটুক শুধু ইউজারের বোঝার জন্য। তার মানে কি প্রিন্টিং বিগিনস এই জিনিসটা কম্পাইলার করবেই না। ওকে, এটা মানে ডকুমেন্টেশনের জন্য, এটা শুধু, বুঝতে পেরেছেন? স্যার এটা কি স্যার কোডিং করার সময় মানে এই কোডার যিনি প্রোগ্রামার তার বোঝার স্বার্থে তিনি লিখেছেন? একেবারে 100% তার বোঝার স্বার্থে, শুধু তার বোঝার স্বার্থে। ওকে, এটা শুধু, হ্যাঁ। আর নিচেও কিন্তু তাই, কিন্তু প্রোগ্রামিং এই কম্পাইলার করবে কোথায় থেকে? যে প্রিন্টএফ ফাংশন থেকে। পরবর্তীতে কোনো সুবিধা দেয়? ধরুন একজন কোডার যখন কোডিং করেন তখন অনেকগুলো পার্ট হয়ে যায়, অনেক বেশি কোডিং হয়ে যায়, তখন তাকে খুঁজে বের করতে সুবিধা দেয় এটা? অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। তারপরে ডকুমেন্টেশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক প্রোগ্রামার ডকুমেন্টেশন পার্টগুলো ক্লিয়ার করে না করলে একটা মডিউল কি কাজে ইউজ হয়, নতুন যখন একটা প্রোগ্রামার আসবে হাজার হাজার লাইনের কোড হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ওইগুলো কোড বের করে নতুন ডিজাইন করে এটা কিন্তু বোঝাটা অনেক বেশি টাফ। বাট তার ভিতর যদি কোনো কিছু আইডেন্টিফাই করে দেয় সে কিন্তু ইজিলি বুঝবে। কারণ কথার কথা, আমি অন্ধ, আমি জানি না, ধরেন একটা প্রোগ্রামে আমি জানি না, আমি আমেরিকায় গেছি, আমি রুট চিনি না, আমি লেখাপড়াও জানি না, আমি তো অন্ধ, কিন্তু আমাকে যদি ওরকম কোনো সিম্বল থাকে বা ডিরেকশন থাকে আমি কিন্তু বুঝবো। এই একটা এক্সাম্পল। তাহলে অন্ধকারের মধ্যে সিম্বল, সেই জায়গায় সিম্বলটাই মনে করেন এখানে বলে দিলাম প্রিন্টিং বিগিনস, তার মানে কিন্তু আমি ধরেন এজ এ লেমান হিসেবে প্রিন্টিং বিগিনস দেখে আমি বুঝবো তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করা, ঠিক কিনা? এটা হয়তো বিল্ট ইন ফাংশন, আমি দেখলেই বুঝলাম প্রিন্টিং কাজ এটা। কিন্তু এমন হতে পারে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড স্যার আমি মনে করি এই ধরনের কাজগুলো হচ্ছে যে আমি একটা কাজ কোডিং অর্ধেক করে গেলাম, আরেকজন যখন এটা করতে আসবে তখন সে বুঝতে পারবে। অবশ্যই এটা ডকুমেন্টেশন সেকশন আমরা বলি সাধারণত। হ্যাঁ, তো এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা না হলে আরেকজন প্রোগ্রামার এসে
ক্লিয়ারলি বোঝাটা টাফ হয়ে যাবে। ওকে, কিন্তু এগুলো আপনার প্রোগ্রামিং এর যে কম্পাইলার সেটা কিন্তু সে এক্সিকিউট করবে না। এখানে যখনই এরকম দিস ইজ দ্য গ্রামার, এই গ্রামারের মাধ্যমে আপনি এই গ্রামার সিতে আছে, কিন্তু অন্য জায়গায় যদি আপনি এটা দেন সেখানে আপনি এরর ধরতে পারে, কিন্তু বাট সি এর ক্ষেত্রে এরকম সিনট্যাক্স হলে এটার জন্য কোনো এরর ধরবে না। ও যদি প্রিন্টেবল এখানে যদি উল্টাপাল্টা আপনি লিখেন এখানে কিন্তু এরর ধরবে, গ্রামাটিক্যাল এরর, বাট এখানে আপনি এরর ধরবে, এটা যা খুশি তাই লিখতে পারেন। ওকে, এরকম। তো এটার একটু ডেফিনেশন বলা আছে যে আসলে এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো এখানে বলা আছে। এই যে আউটপুট কিভাবে দেখাবে, দেখেন আউটপুট দেখাবে এরকম, আই সি আই রিমেম্বার, এরকম, সরি আপনি ওই আগের কোড থেকে আউটপুটটা দেখাবে এরকম যে আই সি আই রিমেম্বার, প্রথম কোডটা থেকে সেটা এখানে বলতেছে এরকম দেখাবে। দেখেন আই সি আই রিমেম্বার যা আছে সেভাবে হুবহু দেখাবে। এখানে আপনি স্পেস দিলেও স্পেসই কাউন্ট করবে, এখানে কমা দিলে কমাই কাউন্ট হবে। হ্যাঁ, কিন্তু আপনার যদি এরকম যদি কোনো মনে হয় যে না আমার এটা কেমন লাগতেছে, এটা আমি 2টা লাইনে দেখাবো, তা 2টা লাইনে দেখানোর জন্য আমি 2টা লাইনে যদি দেখাতে চাই, আপনার অবজেক্টিভটা হচ্ছে আমি 1 লাইনে দেখাবো না, এক্সাম্পল আপনি 2 লাইনে দেখাবেন, তাহলে কি করবেন? এটা আপনার কাছে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মানে যা মনে হয় সেটাই বলবেন। নিউ লাইন একটা ফাংশন অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা তো পরের ঘটনা, এটা এখন না, আমরা জানি না কিছুই। এন্টার দিয়ে দিব স্যার, হ্যাঁ, এন্টার দিলেও হবে না, কারণ ওই যতক্ষণ পর্যন্ত এন্ড অফ দ্য সেমিকোলন ও কিন্তু একটাই স্টেটমেন্ট বুঝবে, বুঝতে পারছেন? আপনার কোডের মধ্যে এন্টার দিলে তো ও ডোন্ট কেয়ার, ও তো বুঝবে না এটা, বুঝতে পারছেন? আপনি একটা বলতে পারেন যে স্যার আমি তাহলে এই 2বার প্রিন্টএফ ইউজ করব, করে একবার আইসি লিখবো এরপরে আই রিমেম্বার লিখবো, এরকমও কিন্তু করতে পারেন নাকি? লম্বা হয়ে যাবে। তার মানে স্যার স্টেটমেন্ট 2বার আলাদা করতে হবে নাকি? রাইট, এই কথাটাই শুনতে যাচ্ছিলাম। তার মানে কি আমি 2বার প্রিন্টএফ খামাখা লিখলাম না, কিন্তু আমি একটা কাজে আমি একটা স্টেটমেন্ট দিয়ে আমি লিখতে পারতাম, মানে এটাই কথা। এটা এজন্য তো মানে দেখেন লজিকটা এক একজন এক রকম, আপনি কিন্তু 2বার প্রিন্টএফ লেখেও কিন্তু একই আউটপুট আনতে পারে, আবার একজন একটা লিখেও আনতে পারে, সেই কথাটাই হচ্ছে। তো এখানে যেমন দেখেন আইসি রিমেম্বার আমি কিন্তু এখানে 2টা প্রিন্টএফ ইউজ করেছি, ওনারা এখানে 2টা প্রিন্টএফ ইউজ করেছে, কিন্তু নিউ লাইন কেন এটা আমি বলবো। নিউ লাইন মানে একটা নতুন লাইন, যখন আপনার প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে তখন এখানে আসার পর যখন দেখবে এই যে এটা আপনার ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে এরকম, ব্যাকস্ল্যাশে অনেক প্যারামিটার আছে, আমি একটা এখানে জাস্ট বলতেছি ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। তো যখনই কম্পাইলার এখানে দেখবে যে ব্যাকস্ল্যাশ এন, তার মানে দিস ইজ দ্য নিউ লাইন। আইসি এর পরে কমার পরে একটা নতুন লাইনে সে চলে যাবে, যাওয়ার পরে আই রিমেম্বার দেখাবে, আই রিমেম্বার দিয়ে যা দিবেন সেগুলো, ঠিক আছে? এই যে সেকেন্ড কি বলে এটা ডাবল কোটেশনের ভিতরে যা আছে সব হুবহু দিবে। তার মানে আইসি দেওয়ার পরে একটা ব্রেক হবে, ব্রেক হয়ে একটা লাইনে ব্রেক হবে, এক কথায় হওয়ার পরে নিচের লাইন এটা দেখাবে, তার মানে আপনি এরকম দেখতে পাবেন। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি 2টা ইয়াতে করলাম, আমার কি এটা দরকার আছে কিনা সেটা একটু নিচে দেখি। এখানে ভিতরে বলা আছে কিভাবে আপনি এটাকে করবেন এবং খুব সুন্দর ভাষা। ওকে, দেখেন আমরা কিন্তু যদি এই কোড এক্সিকিউট করি তাহলে আপনি দেখেন তো এবারে যে একই স্টেটমেন্ট দিয়ে সম্ভব কিনা, ওই জিনিসটাই একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করে সম্ভব কিনা? জি স্যার সম্ভব। দেখেন ফর্মুলা আছে, রাইট, এই যে দেখেন প্রিন্টএফ একবারই ইউজ করেছেন, আমার কথা হচ্ছে ভিতরে যা আছে ডাবল কোটেশনের মধ্যে সব প্রিন্ট করবে, কিন্তু ডাবল কোটেশন থাক যেটাই থাক এর ভিতরে এসে যখনই আপনার নিউ লাইন পাবে তখন কিন্তু সে কিন্তু একটা নতুন লাইনে চলে যাবে, যাওয়ার পরে কিন্তু পরের বাকি অংশটা কিন্তু সে রেখে দিবে, বুঝতে পেরেছেন? তো তাই যদি হয় তাহলে তো আমি একটা লাইনে লিখতে পারি, ঠিক আছে না? একটা প্রিন্টএফ ইউজ করতে পারি, সে প্রিন্টএফ ইউজ করে দিলাম, একটা ইয়েতে আপনি কাজ শেষ। ওকে, এগুলো বিভিন্ন ভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। স্যার এটা বুঝতে যায় তো মাথা জাম হয়ে যাচ্ছে স্যার। না, মাথা জাম হবে, যতটুকু বুঝলাম স্যার লাইন আলাদা করতে হলে এখানে নিউ লাইন যে ফর্মুলাটা নিউ লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। শুনেন, মাথা খারাপ ভাই, এখনই মাথা খারাপ হলে হবে? এখনই মাথা খারাপ হলে হবে না, এরকম নিউ লাইন তো অসংখ্য দেওয়া যাবে, অসংখ্য নিউ লাইন দিতে পারবেন। এবং
এই যে এটাই তো মজা, আপনি যখন প্রোগ্রামটা করবেন, করার পরবর্তীতে বিভিন্ন ভাবে ওটাকে মডিফাই করবেন নিজে টেস্ট করার জন্য, দেখবেন যে আসলে চেঞ্জ গুলো কি হচ্ছে, তাহলে তো নিজের মধ্যে আপনার কনফিডেন্স গ্রো করবে, তাই না? কোডিং এ স্যার অনেক মজা আছে, আমি একটা বেসিক কোর্স করছিলাম তো, অনেক মজা। প্রথম ব্রেনে ধরে না প্রথম ইয়ে হবে, জাস্ট একটু সিনট্যাক্স গুলো, লজিক গুলো একটু ক্লিয়ারলি ডিফাইন করলে আপনি নিজেই মজা হবে এবং আপনার মতো করে আপনি করবেন, এটা ভালো লাগবে। স্যার এখানে তো সবাই ট্যালেন্ট, আমি একমাত্র গাধা। না না, এটা কিন্তু ভুল কথা বারবার বলতেছেন, এখানে সবাই একই, কোনো সমস্যা দেখেন, কয়েকদিন দেখলেই বোঝা যাবে। ওকে, আর আমি তো আছি, এটা কোনো সমস্যা নাই। আহামরি ইয়া হতো, আমরা যা পড়বো তার যদি আমি 60% নিতে পারি, অনেক অনেক অনেক, এটা সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি বিভিন্ন ভাবে আগামী দিন আমরা কোডিং এর জন্য একটা এডিটর ইউজ করব। তো সাধারণত আমরা এখন স্ট্যান্ডার্ড এডিটর কোড ব্লকস ইউজ করি। আপডেট ভার্সনটা আমি আজকে আপনাদেরকে লিংক দিয়ে দিব, সেটা আপনারা ইনস্টল করবেন বা আমি নেক্সট দিনে ইনস্টলটা দেখাই দেব, আপনারা ইনস্টল করতে পারেন নেক্সট করে, কারণ একটা প্রোগ্রাম ইনস্টল করা কিন্তু ভেরি ইজি, জাস্ট exe ফাইলে নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। এটা সাধারণত যে কোনো ড্রাইভে করতে পারেন, সি ড্রাইভে করতে পারেন, অন্য যে কোনো ড্রাইভে। ওকে, অন্য ড্রাইভে করা ভালো, অন্য ড্রাইভে করলে আপনার অনেক সময় সি ড্রাইভ ফরম্যাট দিয়ে দেন, সেক্ষেত্রে একটা ঝামেলা থাকে, প্রোগ্রামগুলো চলে যায়। অন্য ড্রাইভে রাখলে একটু ভালো হয়, সমস্যা নাই, এটা আপনি যে কোনো ভাবে ইনস্টল করবেন। আমি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে আপনারা ওটা দিয়ে ডাউনলোড করবেন। সাধারণত 150 মেগাবাইটের মতো একটা ডাউনলোডের লিঙ্ক থাকবে, তো ওটা ডাউনলোড করে নেবেন, নিয়ে নেক্সট দিনে আমরা ওটা ইনস্টল করব। ইনস্টল করার পরে এই যে প্রোগ্রামটার কথা বললাম, এই প্রোগ্রামগুলো আমরা বিভিন্নভাবে দেখব। এক কথায় আমার যেহেতু বেসিক আমাকে গ্রো করতে হবে, আমি সময় নেব, সমস্যা নাই। তো এক্ষেত্রে আমি যেহেতু আপনারা বলেছেন যে মানে জিরো থেকে শুরু করা, অবশ্যই আমার এটা টার্গেট। আর যারা একটু অ্যাডভান্স আছেন, অসুবিধা নেই। এই প্রোগ্রামটার নাম কি স্যার, যেটা ইনস্টল করতে এটা একবার একটা এটা হচ্ছে কোড ব্লকস বলতেছি। আমি আপনাদেরকে লিংক, এখানেও লিংক দিয়ে দিচ্ছি, আমি ইয়েতেও লিংক দিয়ে দেব। স্যার এটা কি ফ্রি ভার্সন? হ্যাঁ, ফ্রি ভার্সন, নো প্রবলেম। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড কি স্যার? এটা ভিজুয়াল স্টুডিও কোডটা এডিটর না? হ্যাঁ, এটাও এডিটর, কিন্তু এখানে সাধারণত আমরা ভিজুয়াল স্টুডিও দিলে আমার অনেক বেশি আমার আসে, কি বলে, আমি আগে ব্র্যাকেটটা ইউজ করছিলাম আর কি। আচ্ছা, ব্র্যাকেটও করতে পারেন। ব্র্যাকেটটা সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনি যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য, ধরেন HTML, PHP, জাভাস্ক্রিপ্ট, এগুলোর জন্য আমার এখানে ব্র্যাকেট অলরেডি আছে, দরকার নেই। এটা মোটামুটি এই কোড ব্লকসটা করা ভালো, কারণ অনেকের ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় যে আপনার পরীক্ষাগুলো হয়, প্রোগ্রামিং পরীক্ষা, তো এই পরীক্ষাগুলো তো বাই ডিফল্ট কোড ব্লকসটা থাকে, তাহলে এই এনভায়রনমেন্টটা আপনার স্যুট করাটা ভালো হবে। এখানে এসে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যে ডাউনলোড দা বাইনারি, আমি আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি ডাইরেক্ট আপনাদের এই একটা লিঙ্ক দিয়ে দেব। ধরেন এই যে আপনি অনেক এখানে আছে, কোনটা আপনি ডাউনলোড করবেন, সাধারণত MinGW নামে একটা কম্পাইলার আছে, এটা সহজ, এটা 20.03, এটা লেটেস্ট ভার্সন, এটাই করেন, ভালো হবে। তো এটা আমি একটু যাই, এখানে বিভিন্নভাবে এটাকে ডাউনলোড করা যায়। এই যে অলরেডি আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, এই যে দেখেন 145 MB, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ইয়ে করে ফেলবেন, ডাউনলোড করে ফেলবেন। এখানে এতগুলো কেন? এখানে এত বিভিন্ন ভার্সনের আছে, এর জন্যই তো অনেক সময় আপনি কনফিউজড হবেন। সেটা স্যার মেলে দিয়ে দিবেন। হ্যাঁ, মেলে দিয়ে দেবো, আপনি ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে, এটা আমি দিয়ে দেবো। মেল অ্যাড্রেস কিন্তু আপনি দিয়ে রাখছি স্যার। হ্যাঁ, আপনাদের আপডেট, আমি এগুলো একটু লিখে করে নিই, দাঁড়ান, কপি করে নিই, তাছাড়া এটা বন্ধ হয়ে গেলে আমি আবার পাবো না। একটা জায়গায় আমি লিখে রাখি। আজকে তো আবার অনেকেই দিয়েছেন, কিন্তু এগুলো তো মনে হয় আছে নাকি? আপনি তো স্যার ইন্ট্রোডাকশন ক্লাসের ভিডিও পাঠাইছেন নাকি, না একটা ইয়ে পাঠাইছেন? হ্যাঁ, যেটাই পেয়েছি, যেটাই পাঠাইছি, আপনারা যদি পেয়ে থাকেন তাদের আর ইনক্লুড করার এখানে দরকার নাই, তাই বলুন। এখানে যারা মিসিং আছেন তাদেরগুলোই আমি নিচ্ছি। আর অন্যদের পেয়ে গেছে, ওদের ল্যাপটপ কানেক্ট করতে হয়। আমি বাস বের হচ্ছি তখন পাশে, তারপর মানে ওকে আছে,
না বুঝা গেছে। আমার যেটা বুঝলাম বুঝছো সেটা হচ্ছে কালকে তোমার ভিআইপি ল্যাপটপটা নিয়ে আসলে ওটা ওকে, এটা আমি অ্যাডিশনাল হিসেবে সেভ করে রাখবো, আপনাদের ফোল্ডারে রাখি। অন্যদের ওরিড হওয়ার কিছু নাই, অন্যরা তো পেয়ে গেছেন অলরেডি গতদিনের কন্টেন্ট। আমি এখানে অ্যাডিশনাল ইমেল রেখে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে আরেকটু আজকে আরেকটু আমি হালকা একটু দেখানোর চেষ্টা করি, যেটা সেটা হচ্ছে আমরা বেশ কিছু হেডার ফাইল নিয়ে কাজ করব। হ্যাঁ, .h মানে হেডার ফাইল। ওকে, হেডার ফাইলটা কেন, হেডার ফাইলটা অবশ্যই আমি দেবো হেডার সেকশনে বা লিঙ্কিং সেকশন। লিঙ্কিং সেকশনটা কেন দরকার হয়, হোয়াই উই ইউজ দ্য লিঙ্কিং সেকশন? এই যে আমি বলেছি ফাংশন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। যখনই আপনি বিল্ট ইন ফাংশন ইউজ করবেন তখনই আপনার ওই নির্দিষ্ট বিল্ট ইন ফাংশনগুলোর জন্য আপনার হেডার ফাইল ইউজ করতে হবে। কথার কথা যে প্রিন্টএফ আমি ইউজ করলাম একটা ফাংশন, দেখলাম আপনার প্রথম প্রোগ্রামে যে স্যাম্পলে দেখলেন প্রিন্টএফ ইউজ করলাম। তো প্রিন্টএফের কাজটা কি, যে কোনো কিছু ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে আপনি হুবহু প্রিন্ট করে দেবেন। ওকে, নিউ লাইন পেলে নতুন লাইনে আসবেন। যাই হোক, তাহলে এটা আমার প্রিন্টএফ একটা বিল্ট ইন ফাংশন, কিন্তু এই ফাংশনের বিভিন্ন প্যারামিটার বিভিন্ন জিনিস লিখতে হয়। ঠিক আছে, এই ফাংশনের জন্য বিভিন্ন ডকুমেন্টেশন করতে হয়। তো সেটা লেখা আছে আমার একটা লাইব্রেরি ফাংশন ইয়ার মধ্যে, হেডার ফাইলের মধ্যে। সেই হেডার ফাইলের নাম হচ্ছে stdio.h, stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, স্ট্যান্ডার্ড stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এই হেডার ফাইলটা আমাকে ইনক্লুড করে দিতে হবে প্রোগ্রামিং এর মধ্যে। ওকে, যদি আমি ইনক্লুড না করি আমি কিন্তু প্রিন্টএফ ফাংশনকে সে কিন্তু চিনতে পারবে না, গ্রামাটিক্যালি কিন্তু সিনট্যাক্স এরর দিবে, মানে গ্রামাটিক্যাল এরর দিবে। আর যদি কোনো কোডে গ্রামাটিক্যাল এরর দেয় আপনি কিন্তু কোডটাকে এক্সিকিউট করতে পারবেন না। আপনার ফার্স্ট কাজ হচ্ছে গ্রামাটিক্যাল মানে কি সিনট্যাক্স এররটাকে রিজলভ করা। যখনই রিজলভ করবেন, যখন এরর ওয়ার্নিং 0 আসবে, মানে এরর যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন, তার আগে এক্সিকিউট করতে পারবেন না। কিন্তু তাহলে আমরা যে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করার জন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনের জন্য এরকম আমাকে হেডার ফাইল ইউজ করতে হবে। হেডার যেমন stdio.h ইউজ করলে আমি এখানে প্রিন্টএফ স্ক্যানএফ দুটারই হেডার ফাইল stdio.h। তার মানে এই দুটার যে বিভিন্ন ধরনের ফাংশনের কার্যকারিতা, প্রিন্টএফ যে আউটপুট যে প্রিন্ট করবে এগুলো সব বলা আছে এই হেডার ফাইলের ভিতরে। কাজেই এটাকে আমি ইনক্লুড করে দিলে এই দুটো আমার ইজিলি কাজ করবে। আর ইনক্লুড যদি না করে দিই আমাকে এরর দিবে। এটা আমরা দেখাবো আগামী দিন, যেহেতু কোড ব্লকস ইনস্টল করব, ঠিক আছে, তখন আমরা দেখাবো যে ইউজ এটা মেনশন করতে হবে কি হবে না, না করলে কি এররটা দেয়। ওকে, সব ক্লিয়ারলি দেখাবো, টেনশন নাই এরকম। এটা তো অলরেডি আপনারা দেখেছেন যে মেইন ফাংশনের মধ্যে যে স্টার্ট অফ দ্য প্রোগ্রাম, এন্ড অফ দ্য প্রোগ্রাম, ফার্স্ট যেটা ব্র্যাকেট এটা হচ্ছে ইন্ড ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট। আর ফাংশন নেম মানে কি, নামের যে নামের সাথে ডান দিকে কি ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেটা হচ্ছে একটা ফাংশন। ওকে, ফরম্যাট অফ এ সিম্পল সি প্রোগ্রাম জাস্ট বলা হচ্ছে। এখানে যে কোনো ফাংশনের ক্ষেত্রে যে কোনো ফাংশনের একটা বৈশিষ্ট্য আছে। তার মানে কি, প্রথম ফাংশনের বৈশিষ্ট্যের নাম হচ্ছে ফাংশনটার নাম থাকতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের বাম দিকে যা দেখতেছেন সেটা হচ্ছে তার নাম। এর পরবর্তীতে দেখুন নাম হয়ে গেল, বাম দিকে আরেকটা ডাটা টাইপ আছে, এগুলো সব কিন্তু ডাটা টাইপ। এই ডাটা টাইপ মানেই হচ্ছে কিন্তু আমি এই ফাংশনটার কি ভ্যালু রিটার্ন করবে এখানে বলবো। এগুলো একটু মানে অ্যাডভান্স কথা, এগুলো পরে বলবো, এগুলো মাথা নষ্ট করার দরকার প্রথমে তো। আর আমি বলছিলাম যে লাইন টু লাইন এক্সিকিউট হবে, এই যে প্রথমটা লাইন 1 লাইন 2 এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট এমনি এখানে বোঝার জন্য লিখছে আর কিছু। ঠিক আছে, আর একটু বলি, যেমন এই যে বলছিলাম যে 100 একটা ভ্যালু, এটা কি পূর্ণ সংখ্যা, আমরা বাংলায় পূর্ণ সংখ্যা জানি সেটা হচ্ছে 100। যদি ভগ্নাংশ বলি তাহলে কিন্তু এগুলো নাকি ইংলিশে বলে রিয়েল নাম্বার, আর এগুলোকে বলে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা,
আর কোনো ভগ্নাংশ মানে ফ্লোট নাম্বার বলবো, সেগুলো হচ্ছে এটা। যেমন এই অনুসারে ডাটা টাইপের নাম হচ্ছে ইন্টিজারের জন্য সংক্ষেপে আইএনটি ইন্টিজার, ঠিক আছে। আর ফ্লোট যদি লিখি তার মানে ইন্টিজার নাম্বার কোনটা স্যার? এই যে পূর্ণ সংখ্যা, ওকে। আর ভগ্নাংশ যদি কাউকে বলি সেটা হচ্ছে কি ফ্লোট, ওকে। দেখি আমরা আজকে এত আপনাদেরকে না দিই, এটা কেন 0.2345 দেব, এটাও আমরা প্রিসিশন বলি, এটা সাধারণত প্রিসিশন, এটা আমরা এটাও আজকে এখন না বলি, মাথা গরম হবে, দরকার নেই। স্যার সরে দেন স্যার, মাথা ঘুরতেছে বো করে। কেমন ঘুরতেছে? স্যার বগুড়ার মানুষ তো একটু বেশি করে ঘুরতেছে। স্যার বেশি ঘুরলে মনে হয় আরো 1 ঘন্টা ক্লাস করতে হবে। তাই, কিন্তু আপনার ভাষাও তো মনে হচ্ছে ওদিককার। এটা আরেকটু দূরে, গাইবান্ধা ঠাকুরগাঁ। আচ্ছা, গাইবান্ধার একজন আছে না, কি যেন নতুন এক জোকার আসছে, কি যেন শ্যামল নাম, ফেসবুকে দেখছেন নাকি? না, দেখা হয়নি। ইয়েস, কি যেন মানে ডোন্ট মাইন্ড এরকম একটা কথা বলে পাগলের মতো। আচ্ছা দেখি এখানে অর্থটা কি, কোনো অর্থ আছে? দেখেন একটা জায়গায় যাবো, এত সবকিছু দেখার দরকার নেই। 1.8 দেখেন, বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ওই যে ক্লাস টেস্ট বা আদার্স পরীক্ষাও আসে, ঠিক আছে। বেসিক স্ট্রাকচার 1.8 দেখেন, বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, এখানে অনেক কিছু লেখা আছে, আমার দরকার নাই। আমি যে সব ইয়েটা দেখি, ইমেজটা দেখি এখানে যেটা, হ্যাঁ দেখেন প্রথম কথাটাই কি লেখা আছে, প্রথম সেকশনটার নাম কি? ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন, তার মানে কি ডকুমেন্টেশন সেকশন বলতে আমি কি বলবো, এই প্রোগ্রামিং এর বিভিন্ন কোডিং এর যে আপনার নাম কি, যে ডেভেলপ করেছে তার নাম কি, কয় তারিখে ডেভেলপ করেছে, এর উদ্দেশ্যটা কি, এগুলো যা কিছু লিখবো সব হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন সেকশন কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এগুলোকে স্কিপ করবে, এগুলো পড়বে না, এগুলো শুধুমাত্র কোডিং বোঝার জন্য, হ্যাঁ প্রোগ্রামারের সুবিধার্থে। এটা ডকুমেন্টেশন সেকশনে যা কিছু লিখে দেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলতে পারেন যে তারা ডকুমেন্টেশন সেকশনের, একটু আগে আমরা দেখছিলাম ডকুমেন্টেশন একটা সেকশনের এক্সাম্পল, তাই নিচে আছে, এত দেখার দরকার নাই। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার ছিল না, স্টার, জি স্যার, স্টার দিছিল, স্টার দিয়ে যা কিছু সব ডকুমেন্টেশন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টার। হ্যাঁ হ্যাঁ, উদাহরণস্বরূপ এই যে ডকুমেন্টেশন যে সেকশনটা, DOCUMENTA ডকুমেন্টেশন সেকশন, একটু বড় করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডকুমেন্টেশন সেকশনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ডকুমেন্টেশন সেকশনটা এইভাবে স্টার দিয়ে শুরু হবে, সরি ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে আপনি এন্ড করবেন কিভাবে, আবার ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এর ভিতর যা কিছু লিখবেন, ঠিক আছে। ডাবল কোটেশন, হ্যাঁ অল আর কি না, ডাবল কোটেশন লাগবে না, এটা দিলেই হবে। অল আর ডকুমেন্টেশন, DOCUMENTA। সাধারণত এর ভিতরে আমরা কি লিখি জানেন? লিখি হচ্ছে নেম, কে এটা প্রোগ্রামটা করলো, তারপরে ডেট আমি লিখি, ডেট কোন ডেটে প্রোগ্রামটা লিখলাম, তারপরে লিখি পারপাস, মানে যা কিছু লিখবেন আপনার মতো মনের মাধ্যমে মিশে। এখানে প্রোগ্রামিং এর জন্য কোনো এরর দিবে না, যখন আপনি দেখবে এটা শুরু এটা শেষ এটা, দিস ইজ দ্য সিনট্যাক্স, ওকে। এর ভিতর যা কিছু লিখবেন আপনার মতো করে, দিস ইজ দ্য ডকুমেন্টেশন সেকশন। প্রথম সেকশনটার নাম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, এটাই আমরা আজকে করে ছুটি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর পরের সেকশনটার নাম হচ্ছে কি লিঙ্কিং সেকশন, ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কিং সেকশনটা কি হয় দেখি, এখানে মনে হয় একটু বলছে এই বইটাতে, এখানে বলার কথা স্ট্রাকচার না, অত ভালো হয়তো নাই, আমি ভালো করে ইয়ে করে দিচ্ছি, তাহলে আপনার করতে সুবিধা হবে। লিঙ্কিং সেকশনের কাজ হচ্ছে কি, এই যে একটু আগে বলছিলাম আমার বিভিন্ন হেডার ফাইল থাকে, দেখেন
বিভিন্ন ধরনের হেডার ফাইল থাকে, সেটার কাজ হচ্ছে আমার লিঙ্কিং সেকশনের কাজ। লিঙ্কিং সেকশন লিঙ্কিং সেকশনে কি থাকে? হেডার ফাইল। হেডার ফাইল মানে কি, কোন একটা বিল্ট ইন ফাংশন যখন আমি ইউজ করব তখন যে ফাইলগুলো ইউজ করবো এটার নাম হেডার ফাইল। হেডার ফাইলে একটা এক্সটেনশন আছে কি .h মানে হেডার ফাইল। এক্সাম্পল হিসাবে stdu.h। stdu মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার দিয়ে এরকম করে আমরা সাধারণত সিনট্যাক্সটা হয় ইনক্লুড, এখানে একটা এরকম থাকে, সিনট্যাক্সটা এরকম ইনক্লুড stdu.h বা আরো এরকম ধরনের হেডার ফাইল থাকতে পারে। আমি এক্সাম্পল, আজকে বেশি আমরা দেখার দরকার নেই। এটা হচ্ছে লিঙ্কিং সেকশনের মধ্যে থাকবে, লিঙ্কিং সেকশন। ঠিক আছে, তাহলে প্রথম সেকশনে ডকুমেন্টেশন, দ্বিতীয় সেকশনে লিঙ্কিং। লিঙ্কিংয়ে অবশ্যই আমাকে হ্যাশ ইউজ করতে হবে, তারপর ইনক্লুড করে দিতে হবে, হেডার ফাইলটা ইনক্লুড করে দিতে হবে, যার যার জন্য যে হেডার ফাইল প্রযোজ্য। ওকে, গেল। এর পরবর্তীতে আমার ডেফিনেশন সেকশন। যদি কোনো ডেফিনেশন থাকে আমার কোডের ভিতরে, কোনো ডেফিনেশন ডিফাইন করা, ভেরিয়েবল ডিফাইন করা বা ডিক্লেয়ার করা, এগুলো সব আমার ডিফাইন এবং ডেফিনেশনে থাকবে। এটা যখন আমার আসবে আমি এটা করব, তখন আমার না থাকলে এটা নাও থাকতে পারে। ছোট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলো নাও থাকতে পারে। ওকে, এরপরে যে অংশটা থাকলো, তারপরে আমি ডেফিনেশনটা লিখে দিই, তাই না? এরপরে যে সেকশনটার নাম সেটা হচ্ছে কি ডেফিনেশন সেকশন। ওকে, তারপরেরটার নাম হচ্ছে ডিক্লারেশন। এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। গ্লোবাল, দুই ধরনের ডিক্লারেশন আছে, একটা গ্লোবাল আর একটা কি বলেন লোকাল। লোকাল অথবা হ্যাঁ লোকাল হতে বা প্রাইভেট ডিক্লারেশন হতে পারে, না একই কথা। ঠিক আছে, তার মানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা, যদি গ্লোবালি করি তাহলে সেটা গ্লোবাল, লোকাল এগুলো আমরা পরে কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করবো, আপাতত ডিক্লারেশন না ডেফিনিশন। ওকে, এরপরে আমার যেটা আছে সেটা সেই ব্লকের নাম হচ্ছে মেইন ফাংশন ব্লক, যেটা আমি বলছিলাম মেইন ফাংশন ব্লক। যে প্রত্যেকটা প্রোগ্রামের একটা অবশ্যই মেইন ফাংশন থাকে, সেখান থেকেই তার মেইনলি এক্সিকিউশনটা স্টার্ট হবে। এটা আমি এভাবে লিখবো, মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। সরি, এখানে কিন্তু বড় ছোট হওয়া যাবে না, আমি ওয়ার্ডে হয়তো চলে আসতে পারে। ওকে, সেটা আমার ওপেনিং দিয়ে এটা ওপেনিং, আর ক্লোজিং হবে এটা। এর ভিতর সবগুলো থাকবে স্টেটমেন্ট, নাম্বার অফ স্টেটমেন্ট। ওকে, এটা একটু আমি ট্যাব দিয়ে সরাই দিই, এটা একটু ট্যাব দিয়ে সরাই দিই। এরকম কোডিং লেখার সময়ে যে কোনোটার ওপেনিং ক্লোজিং একই যেন অ্যালাইনমেন্টে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটার ওপেনিং কোনটা। অনেক সময় নেস্টেড অনেক কিছু আমার কাজ হবে, অনেকগুলো আমার ফর লুপ ইউজ হতে পারে, অনেকগুলো ব্রাঞ্চ ইউজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য যদি ওপেনিং আর ক্লোজিং যদি একই অ্যালাইনমেন্টে রাখেন, আপনার কিন্তু কোডটা বুঝতে আপনার জন্য ইজি হবে। ওকে, এগুলো আমরা যখন করবো তখন আমরা বলবো। এটা হচ্ছে মেইন ফাংশন ব্লক, এটা থাক। আর হচ্ছে আর একটা থাকবে সাব ফাংশন ব্লক। সাব ফাংশন, সাব নাকি ভালো একটা নাম আছে, সাব প্রোগ্রাম বা সাব ফাংশন হতে পারে, অসুবিধা নেই। সাব ফাংশন অথবা প্রোগ্রাম। ওকে, এখানে আরেকটা ভালো আছে, এটা না বলে আমি সাধারণত এখানে এইটা বলতে পারি যে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্লক। ফাংশন ব্লক, ওকে, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন ব্লক। এর ভিতরে আপনার অসংখ্য ফাংশন থাকতে পারে, যেমন আপনারা এটা বইতে দেখেন, এখানে অনেকগুলো দেখেন, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন n পর্যন্ত যত ফাংশন আপনার জন্য দরকার হবে। এখানে একাধিক ফাংশন থাকতে পারে। আমি যদি এভাবে লিখি ফাংশন 1 ধরেন, এরকম থাকতে পারে, তারপরে ফাংশন 2 থাকতে পারে, এরকম অসংখ্য থাকতে পারে। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। তাহলে এটা যদি একটু রিভিউ করি, প্রথমটা ডকুমেন্টেশন, পরেরটা হচ্ছে লিঙ্কিং সেকশন, তারপরেরটা হচ্ছে ডেফিনেশন সেকশন,
তারপর একটা গ্লোবাল ডিক্লারেশন, তারপর একটা মেইন ফাংশন, আর এরপরে যত আছে সব সাব ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন। এই হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। প্রত্যেকটা প্রোগ্রামিং এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমাদের যদি কখনো কোনো কারণে কোনো সেকশন না লাগে আমরা করব না, কিন্তু চেষ্টা করব। কোডিং তো এক একজন এক একভাবে করতে পারে, ঠিক আছে? ইন্টারনেটেও দেখা যায় যে অনেক ধরনের আছে। আমরা যখন কোডিং করব অবশ্যই ইন্টারনেটের কোনো জিনিস কপি করব না, আমরা চেষ্টা করব আমাদের মতো করে করতে। তারপরে হ্যাঁ, ইন্টারনেটের সাথে আমরা ভেরিফাই করতে পারি যে সেক্ষেত্রে তারা কিভাবে করেছে। কিন্তু কোনো প্রোগ্রাম যখন আমরা প্র্যাকটিস করব তখন অবশ্যই আমরা ইন্টারনেট বা আদার্স বুক এগুলো ফলো করার চেষ্টা করব, আগে নিজের মধ্যে লজিক ডেভেলপ করব, এরপরে প্রোগ্রাম করবেন, দেখবেন আপনার জন্য ভেরি ইজি হবে। হ্যাঁ, তো অনেকেই আছে প্রোগ্রাম করার সময় ডকুমেন্টেশন সেকশন করে না করলে কি হয়, এটা ব্যাড প্র্যাকটিস হয়ে যায়। এর জন্য আমি যখন করাই বা চেষ্টা করি যে ডকুমেন্টেশন সহ মানে এই স্ট্যান্ডার্ডটা ফলো করে রাখি। এখানে লেখাই আছে ইউজার ডিফাইন। হ্যাঁ, ইউজার ডিফাইন ফাংশনই হবে। ঠিক আছে, তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। আপনারা একটু কাইন্ডলি এই বইটা যদি না থাকে, এই বইয়ের কি আপলোড করে লিংক দিয়ে দিতে হবে বলেন? আপনাদের জন্য স্যার এটা ড্রাইভে একটু আপলোড করলে আমাদের জন্য ভালো হতো। ড্রাইভে করে দেব। আর তাহলে আমি আজকে যে স্লাইডটা দেখালাম সেটা, এই বইটা দিব, এই যে ওয়ার্ড ফাইলে যেটুকু লিখছি সেটাও দিব, আবার আপনাদেরকে ইয়েটাও দিয়ে দিব, কি বলে, রেকর্ডিংটা দিয়ে দিব। ওকে স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, অফ কোর্স স্যার, আমাদের মাতৃভাষায় কি কোনো প্রোগ্রামিং বা কোডিং করা যায়? এটা